আমার বাবা মারা যাওয়ার পর আমি এবং আমার পুরো পরিবার ভীষণ ভেঙে পড়ি। এ পথে আর পা বাড়াতে ইচ্ছে হয় না। বাবা মারা যাওয়ার 40 দিন পর্যন্ত আমি এ পথে পা দেই নাই। 40 দিন পার হওয়ার পর বার ম্যানেজার আমাকে কল দেয়, অনেক অনুরোধ করেছে নিয়ে যাওয়ার জন্য, কারণ একটা লোক এসেছে, তাকে সময় দিতে হবে, উনার ওখানে অনেক মেয়ে কম, উনার ওখানে আজকে নাকি মেয়ে কম। আমি রাজি হয়েও হই না, এমন একটা অবস্থা। পরে আমি রাতের দিকে যাই। বারে যাওয়ার পর আমার ফোনে অনেক ফোন আসতে থাকে ওই লোকটার। প্রায় প্রতিদিনই আসতো অনেক কল, আমি রিসিভ করতাম না সব সময়। আমি বিরক্ত হয়ে ওনার ফোন রিসিভ করার পর উনি আমাকে বলে, তুমি কোথায়? গানের আওয়াজ, তুমি কি বারে গিয়েছো? আমি কিছু না বলে ফোন বন্ধ করে দেই। আমি নতুন লোকটার সাথে রুমে ওনাকে সময় দিতে বিজি। রাত 1টার দিকে রুমে নক হয়, গায়ে জামা কাপড় এলোমেলো আমার। ওই লোকটা উঠে দরজা খোলে। বার ম্যানেজার উনি ঢুকে আমায় বলল, তুমি একটু বের হয়ে আসো। আর লোকটাকে ম্যানেজার বলল, স্যার বিরক্ত করার জন্য দুঃখিত, আপনি একটু রেস্ট নিন, আমি আপনার রুমে অন্য একটা মেয়ে পাঠাচ্ছি। আমি রুম থেকে বের হতে ম্যানেজার আমাকে বলল, একটা লোক তোমাকে চাইছে, উনি আগে একবার এসেছিল, আমাকে ডাবল টাকা দেওয়া হয়েছে তোমাকে এনে দেওয়ার জন্য, তুমি হালকা একটু সেজে নাও, তারপর 3 তলার ডান পাশের রুমটায় যাও, উনি তোমার জন্য অপেক্ষা করছেন। আমি তখন হালকা ফ্রেশ হয়ে তারপরে হালকা সেজে 3 তলার ওই রুমটাতে গেলাম। রুমের দরজা খোলা ছিল। গিয়ে রুমে ঢুকতেই উনি আমার হাত ধরে বাথরুমে নিয়ে গেলেন। গোসলের পানির ঝর্ণা ছেড়ে দিয়ে আমার গায়ে সাবান মাখতে লাগলেন। তারপর রাগী কণ্ঠে আমায় বলতে লাগলেন, তোমার বাপ মরছে এখনো 40 দিনও ভালো মতো পার হয়নি, আর তুমি এখন এসব পাপ করছো, তোমার লজ্জা নেই কেন? আজব, আপনি কেন এমন করছেন? আমার ভালো মন্দ আমি বুঝি, আপনি চালাবেন আমার সংসার? উনি আমার গায়ের উপর তেড়ে এসে বলল, কত টাকা লাগে তোমার মাসে? আমি দিব, শুধু দেশে থাকা অবস্থায় তুমি আমাকে সময় দিবে। আমি হাসলাম, কিছু আর বললাম না। আজ সারা রাত তুমি এভাবে দাঁড়িয়ে থাকবে, এটা তোমার শাস্তি। পাগল নি আপনি, একদিনে এমন ভাব দেখাচ্ছেন কেন? রাতের আধার কেটে গেলে আপনিও শেষ। আমার আবার এসব মায়া মোহ এখন আর কাজ করে না। ডিভোর্সি মেয়ে হওয়ার পর থেকে এসব সব কিছু পানির মতো ধুয়ে মুছে চলে গেছে। এখন মনে হয় কত যাবে কত আসবে পুরুষ, অযেহেতুক একজনের জন্য চোখের পানি ফেলে লাভটা আর কি বলেন? উনি আমায় বললেন, বেশি কথা বলো। আমি বললাম, সাইড হন, ভালো লাগছে না এই রাত বিরাতে পানি নিচে দাঁড়াতে। অজু করে ফরজ গোসল করে তারপর রুমে আসো। জান তো জান। আমি এরপর গোসল করে আমার জামা কাপড় গুলো ধুয়ে ভালো করে পানি সরিয়ে বাথরুম থেকে বের হলাম। তারপর ফ্যানের নিচে শুকাতে দিলাম যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তখন উনি আমায় বললেন, এই তুমি আমার সামনে এসব ছোট জামা কাপড় পরবে না, গায়ে তোয়াল নাও তো। আমি যত সব ঢং বলে গায়ে তোয়ালটা জড়ালাম। এরপর বিছানায় উঠে কম্বল গায়ে দিয়ে বললাম, ঘুমালাম, আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না, আর এসিটা কমিয়ে দিন একটু, কাছে আসতে চাইলে আসবেন, বেশি কথা বলবেন না, কাজ শেষ হলে ঘুমিয়ে যাবেন। এই বলে কম্বলের নিচে আমার মাথাটা ঢুকালাম। উনি আমায় বলল, এই তোমার কি আমাকে এমন মনে হয়? মুখ থেকে কম্বল সরিয়ে বললাম, মনে হয়। এত রাতে টাকা খরচ করে হোটেলে কি এমনি এসেছেন? বুইরা পেটা ঘরে বউ রেখে বিমরতি দর্শে আপনার? জীবনে এসব বিয়ে শাদী আমি করবো না। এই বলে ক্লান্ত শরীরটা আমার গভীর ঘুমে মগ্ন হলো। আমার ঘুম ভাঙলো সকাল 8টা বাজে। আমি চোখ মেলে দেখলাম উনি সোফায় বসে চা খাচ্ছে। আমি উঠে বসলাম। তারপর বললাম, শুভ সকাল, আপনি রাতে ঘুমান নাই? উনি বললেন, না। আমি তখন বললাম, হাইরে এখন কি হবে বলেন তো? রাতে তো কিছুই হলো না, আপনার টাকাগুলো পানিতে। এখন কাছে আসেন। তুমি মেয়ে বেশি কথা বলো। তুমি আজকে আমার ফ্ল্যাটে যাবা, এসব হোটেলে আর আসবো না, তুমিও আর আসবে না এখানে। আমার কথা বলে লাভ নাই, যেখানে টাকা সেখানে আমি। আমার বাসায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে নাও, বের হবো, আমারও কাজ আছে। আমার বকশিসটা দেন। উনি ওনার মানিব্যাগ থেকে 1000 টাকার একটি নোট বের করে দিলেন। এরপর উনি বাথরুমে গেলেন। আমি ওনার মানিব্যাগ থেকে 5000 টাকা চুরি করলাম। আমার কাছে খুশি লাগছে অনেকগুলো টাকা চুরি করতে পেরে। উনি বাথরুম থেকে বের হওয়ার আগে আমি ওনার রুম থেকে বের হয়ে যাই। এরপর ম্যানেজার থেকে 2000 টাকা বুঝে নিয়ে বাসায় চলে আসি। রাত 8টার দিকে উনি কল দিয়ে ওনার বাসার ঠিকানা আমাকে SMS এ পাঠিয়ে দেয়। আমি বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে চলে যাই ওনার বাসায়। উনি নিচে দাঁড়িয়ে ছিল। আমি সিএনজি থেকে নামার পর উনি ভাড়া মিটিয়ে ওনার ফ্ল্যাটে নিয়ে গেল। ফ্ল্যাটে যাওয়ার পর উনি আমাকে কোক খেতে দিলেন। এরপর আমায় বললেন, তুমি বোরকা খুলে বসো। কতক্ষণ আর এভাবে বসে থাকবে? আমার পুরো ফ্ল্যাটটা দেখো। আমি ছটপটে টাইপের মেয়ে, কোথায় কি আছে না আছে ঘুরে ঘুরে দেখলাম। ভয় লাগে যদি মেরে টেরে ফেলে, এই কারণে। আজকাল এমন ঘটনা অনেক ঘটে, তার কোনো হিসাব তো নেই। এই তোমার পুরো ঘরটা দেখা হয়েছে? রান্নাঘরটা দেখে আসো, আর ওখানে অনেকগুলো মাছ রাখা আছে, সেগুলো কেটে বেছে রাখো। আমি অবাক হয়ে রান্নাঘরে গেলাম। দেখলাম প্রায় 5 কেজি মলা মাছ। আমি এতগুলো মাছ কাটবো এখন? আমি মাছ কাটতে পারবো না। কেন? আমি কি মাছ কাটতে আসছি নাকি?
কেন আজ রাতে আমি তোমাকে যেমনি ইচ্ছা ব্যবহার করব? সকালে বিনিময়ে টাকা পাবে, তাহলে কেন এটা করছো না? আমাকে 3000 টাকা দিতে হবে। আচ্ছা আমি দিব, এখন মাছগুলো কেটে রান্না করে নাও। মাছ কুটতে বাঁচতে রাত প্রায় 3:30 বেজে গেছে। এরপর রান্না করে ওনাকে ভাত দিলাম। আমি গোসল করে ঘুমিয়ে পড়লাম। সকালে উনি আমাকে ডাক দিয়ে বললেন, উঠো, আমার জন্য চা আর রুটি বানিয়ে নিয়ে আসো, দুপুরের জন্য ভাত রান্না করে যাবে। আমি উঠে ওনার জন্য নাস্তা বানালাম, ওনাকে খেতে দিলাম, নিজেও খেয়ে নিলাম। উনি আমায় বললেন, তুমি 24 ঘন্টা আমার সাথে থাকো, আমি যতদিন দেশে আসি আমার ভীষণ ভালো লাগবে। আমাদের কথার মধ্যে ওনার ওয়াইফ কল দিলেন, ওনারা কি যেন ইংরেজি ভাষায় কথা বলল। আমি আবার মূর্খ মানুষ, এত কিছু বুঝি না। আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। মানিব্যাগ থেকে টাকা বের করে দিলেন, তাড়াতাড়ি এসো আজকে। আমি বলে চলে আসলাম। বাসায় আসার পর এক পরিচিত থেকে শুনতে পারলাম আমার আগের স্বামীর একটা মেয়ে সন্তান হয়েছে। হঠাৎ করে কেন জানি চোখ থেকে পানি পড়তে লাগলো আর কলিজাটা পুড়ে উঠলো। আমিও চেয়েছি একটা সন্তান, কিন্তু রব আমাকে দেয়নি। মন ভালো ছিল না সারাদিন। মনকে যতই বোঝাতে চেয়েছি, মন আমার বুঝতে চাইছিল না। আমার মা হয়তো বুঝতে পেরেছে, তাই আমাকে আসরের পরই হাসপাতালে যেতে বলল। কাজে থাকলে মন ভালো থাকবে, এ কারণে ওনাকে ফোন করে এসেছি। উনি আগে দরজা খোলা রেখেছে। আমি ঘরে ঢুকে সোফায় বসে রইলাম। উনি ওনার রুম থেকে এসে বলল, এসেছো তুমি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আমি এখনো দুপুরের ভাত খাইনি, আমাকে ভাত দাও। আমি রান্নাঘরে গিয়ে তরকারি গরম করে ভাত দিলাম। উনি খেতে খেতে আমায় বলল, তোমার কি আজ মন খারাপ? এরকম চুপ হয়ে রয়েছো কেন? না এমনি কিছু হয়নি। আমার সাথে ঘুরতে যাবে? আমি হ্যাঁ বললাম। তাহলে শাড়ি পরে নাও, আমার রুমে আমার মায়ের অনেক শাড়ি আছে, যেটা ইচ্ছা সেটা পরে নাও। শাড়ি আছে ঠিকই, কিন্তু ব্লাউজ নেই। পরে ওনার একটা টি শার্টকে ব্লাউজ হিসাবে পরলাম আর পায়জামার উপরে শাড়ি পরলাম। যেহেতু শাড়ি ছাড়া কিছু নেই, তাই কোনো রকম চালিয়ে দেওয়া। উনি আর আমি বের হলাম। উনি ড্রাইভিং করছে, আমি পাশে বসে রয়েছি। ওনার ফোনে কল এসেছে, তাও উনি উত্তেজিত হয়ে ইংরেজিতে কথা বলছেন। লাইন কেটে দেওয়ার পর উনি আমায় বললেন, শালার এক বিদেশিরে বিয়ে করলাম, আবেগ বুঝে না, ভাষাও বুঝে না, সম্মান বুঝে না, স্বামীও বুঝে না।